ছাত্র জনতার আন্দোলনের উপর ভিত্তি করে নজিরবিহীন রক্তের বিনিময়ে আত্মত্যাগের বিনিময়ে অর্জিত যে নতুন সম্ভাবনা সম্ভাবনা দারুণ উচ্চ হয়েছে, সেখানে আমাদের জাতীয়ভাবে যেটা ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষিত নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই নতুন বাংলাদেশের অভিষ্ট করতে অন্যতম যে উপাদান সেটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই কারণে কিন্তু আমরা টিএবির পক্ষ থেকে এই বিষয়গুলোকে আমরা কতটুকু অগ্রগতি অর্জন করছি সেগুলোকে পর্যবেক্ষণের গুরুত্ব উপলব্ধি করে আমরা এই কাজটি হাতে নিয়েছি এবং এটা আমরা মনে করছি ধারাবাহিকভাবে আমাদের চলমান থাকবে। প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমি রিপিট করবো যে আমাদের 5 আগস্টের পর 5 আগস্ট কর্তৃত্ববাদের পতন হয়েছে, সেটি আমাদের বিশাল অর্জন। কিন্তু এই পতনের মাধ্যমে যে অভিষ্ট, সেই অভিষ্টের অর্জনের যাত্রা শুরু হয়েছে। সম্ভাবনা সীমাহীন এবং যে রাষ্ট্র সংস্কারের মৌলিক কথাগুলো বলা হচ্ছে, তার পাশাপাশি নতুন রাজনৈতিক সমঝোতা এবং সেই ব্যবস্থা বন্দোবস্ত, সেটির দিকে আমাদের প্রত্যাশাটা চলমান। এই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটা করেছি, বিভিন্ন অংশীজনের আপনারা দেখছেন, সরকারের বাইরে অংশীজন যারা আছে তাদের একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলো অত্যন্ত ইতিবাচক ভাবে আমরা অল্প সময়ের মধ্যে বিশাল জঞ্জালের উপর ভিত্তি জঞ্জাল থেকে যে অপসারণের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার বাংলাদেশ 2.0 মানে গঠনের যে স্বপ্ন, সেটি যে বিশাল কঠিন চ্যালেঞ্জিং, সেটি বিবেচনায় রেখেও আমরা যেটা বলতে পারি যে অনেক প্রতিকূলতা সত্ত্বেও, জটিলতা সত্ত্বেও, অনেক ক্ষেত্রে যে গগনচুম্বী চ্যালেঞ্জ সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে, যেটি বিস্তারিত বর্ণনা আমাদের প্রতিবেদন আছে। আমি শুধু কয়েকটি মাইলস্টোনের কথা যদি বলি আপনাদেরকে, যেমন আমরা যেটা দেখেছি যে কর্তৃত্ববাদী সরকারের যে গণহত্যার যে কর্মকাণ্ড হয়েছে সংঘটিত হয়েছে তাদের হাতে, সেটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা অন্যতম প্রাধান্যের ক্ষেত্র ছিল, সেটা শুরু হয়েছে। সেটি নিয়ে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ আছে, বা সাবস্টেন্স হচ্ছে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং সেখানে আবার আন্তর্জাতিক বিষয় জাতিসংঘের একটা যদিও প্যারালাল, এটার সাথে সরাসরি সম্পর্ক না, প্যারালাল তদন্ত চলছে, এটা ইতিবাচক আমরা মনে করি। আন্তর্জাতিক গুম বিরোধী যে কনভেনশন, সেটি বাংলাদেশের দীর্ঘদিন প্রতীক্ষিত ছিল, দীর্ঘদিন ফেলে রাখা হয়েছিল, সেটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার অনতিবিলম্বে সেটা করেছেন। পাশাপাশি গুম কর্তৃত্ববাদী সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিতে একটা বিশেষ কমিশন গঠন করা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা মনে করি। শহীদদের এবং যারা আহত তাদের সম্মান এবং তাদের প্রতি তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত কার্যক্রমে অবশ্যই আপনারা শুনেছেন, দেখছেন, আপনারাও জানেন, আপনারা প্রকাশ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে দুর্বলতা চিহ্নিত হয়েছে এবং সেটি নিয়ে কিছুটা আন্দোলন হয়েছে। তা সত্ত্বেও সক্ষমতার ভিতরে যতখানি সম্ভব আমরা মনে করি যে উদ্যোগ আছে, সদিচ্ছা আছে, সেটা নিয়ে কোনো প্রশ্নই হয়তো বা সমন্বয়হীনতা আছে। তবে একটি বিষয় যেটা আমাদের কাছে মনে হয়েছে উল্লেখযোগ্য একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে গণভবনকে যে জাদুঘরে আন্দোলনের জাদুঘর এবং সেখানে যারা প্রাণ দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তাদের সম্মানার্থে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে, সেটি জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকবে, যেটা যে প্রজন্মের জন্য এটি আমরা মনে করি গুরুত্বপূর্ণ একটা বার্তা হবে। আমরা যেটা বলছি, যেটা লক্ষ্য করেছি যে ইতিমধ্যে বলা হয়েছে, আপনারা জেনেছেন, আপনারা সবাই জানেন, প্রথমে 6টি, পরবর্তী 4টি সংস্কার কমিশন গঠিত হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে ঘুরে বারে বারে যে সবাই রাষ্ট্র সংস্কারের কথাটা বলছে, তার মধ্যে সেটার কনসেপচুয়াল বা ধারণাগত ভিত্তি থেকে যদি বিশ্লেষণ করা হয়, যে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে, সেটি যে কর্তৃত্ববাদের বিকাশের প্রেক্ষিতে যে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে, তার মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং সেই লক্ষ্যে কমিশনগুলো কাজ করছে। আপনারা সবাই জানেন, এই বিস্তারিত বলবো না, যে আমাদের সময়সীমা নির্ধারিত আছে। এই রাষ্ট্রের মধ্যে গতকালও জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিকরা বলেছেন, তারা আশা করছেন, কমিশনগুলো আশা করছে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে প্রতিবেদন সম্পন্ন হবে। তার উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে, তাদের সম্মতি সাপেক্ষে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে।
পরবর্তীতে আরো 4টি কমিশন গঠিত হয়। আমরা একটু বিব্রত এবং উদ্বিগ্ন যে কমিশনগুলো গঠিত হয়েছে 1 মাস হয়েছে প্রায় বোধহয়, কিন্তু এখন পর্যন্ত কমিশনগুলো ঘোষিত হয়েছে কিন্তু কমিশনগুলো গঠিত হয়নি। কোনো কোনো কমিশন অনেকটা স্বতন্ত্রভাবে উৎসাহ করে কাজ শুরু করেছেন, কিন্তু এটি প্রাতিষ্ঠানিক রূপ এখনো আনুষ্ঠানিক রূপ লাভ করেনি। এটি অনতিবিলম্ব হবে বলে আমরা আশা করব। যে সমস্ত খাত আর্থিক খাতে আমরা বিশেষ করে মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়, সেখানে নেতৃত্বের মধ্যে আমরা মনে করি যে কমিটমেন্ট আছে। বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন সবাই বলবো যে কৌশলগত ভাবেই অগ্রসর হচ্ছেন। তবে এই যে জঞ্জাল সেটিকে অপসারণ করে স্থিতিশীলতা ফেরত আনা এবং আমার স্ট্র্যাটেজিক ভাবে সেটির দিকে অগ্রসর হওয়া এটা দীর্ঘমেয়াদের বিষয়। তবে আমরা ইতিবাচক লক্ষ্য দেখতে পাচ্ছি ব্যাংকিং খাত সহ অন্যান্য খাতে সেটি কিছু কিছু প্রতিফলন করছে। অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষের দৈনন্দিন জীবনের যে মূল বিষয়টি দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। ভূমিকা ছিল, প্রয়াস ছিল, এখনো আছে, অব্যাহত আছে, কিন্তু সেটি সুফল হয়নি। কারণ এই যে বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাজার যাদের হাতে, সেই সিন্ডিকেট যেভাবে বলি না কেন সেটা কিন্তু অত্যন্ত গভীরে, এবং সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, কিন্তু রাজনৈতিক চরিত্রটা কিন্তু আবার চট করে পালাবদল হয়। সে কারণে কিন্তু একটা মানে ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়। সেই জন্য দীর্ঘ সময় সাপেক্ষ বিষয়, কিন্তু আমরা আশা করছি যে এই ক্ষেত্রে আরো ইতিবাচক কংক্রিট এক্সাম্পল বা দৃষ্টান্ত আমরা দেখতে পাবো অনতিবিলম্বে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আরো সিদ্ধান্তের মধ্যে আছে, যেমন ডিএসএ বা সিএসএ মানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হয়েছে। সেদিন আমাদের আপনাদের এখানে যারা উপস্থিত আপনাদের সকলের দাবি ছিল, গণমাধ্যম সহ নাগরিক সমাজের দাবি ছিল, সকল দেশবাসীর দাবি ছিল। সরকার দায়িত্ব নেওয়ার পর, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে সেটাকে সংশোধনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আশাবাদী সকলের দাবিতে সেটিকে বাতিল ঘোষণা করা হয়েছে। অত্যন্ত ইতিবাচক। এবং এর ফলে এর কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা আশা করবো তাদের ক্ষতিপূরণ থেকে শুরু করে যে মামলা চলছে তাদের প্রাক্তন ডিএসএ সিএসএর উপর ভিত্তি করে সেই মামলাগুলো তুলে নেওয়া হবে, সেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এবং ভবিষ্যতে যে পরিবর্তে যে নতুন আইন হবে সেই ক্ষেত্রেও আমাদের অনেক পরামর্শ গণমাধ্যমেরও অনেক প্রত্যাশা থাকবে। আমরা আশা করবো নতুন আইনটি করার সময় সকল অংশীদারকে সম্পৃক্ত করে করা হয়। আমি বিষয়টা এই প্রসঙ্গে যে বিষয়টি আমাদের প্রতিবেদনে এসছে, আপনারা দেখেছেন যে এই আইনটি ব্যবহার সহ অন্য বিভিন্ন ভাবে যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাশাপাশি যে নিরাপত্তা সংস্থাগুলো এই আইনের অপব্যবহারের অন্যতম ভূমিকা পালন করেছে, সেই নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু কোনো সংস্কারের দৃষ্টান্ত আমরা দেখছি না, যেটি আমাদেরকে উদ্বিগ্ন করে। ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক চর্চা পরিবর্তন হয় না। কাজে সেই জায়গায় গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রয়োজন বলে আমরা মনে করছি। আরো দুটি খাতে আমাদের দৃষ্টিতে সুনির্দিষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি, সেটা হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন খাত। আপনারা সকলেই জানেন ব্যক্তি মালিকানাধীন খাত ছিল রাজনীতি, আমলাতন্ত্র আর ব্যক্তি মালিকানাধীন খাত, এই যে ত্রিপক্ষীয় চক্র সেটা কিন্তু কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম স্তম্ভ ছিল। সেই কারণে তাদের মধ্যে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদেরকে অনেকেরই বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। কাউকে ছাড় দেওয়া যাবে না যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্তৃত্ববাদের বিকাশের সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন বা সুবিধাভোগী হয়েছেন, কাউকে ছাড় দেওয়া যাবে না। কিন্তু ব্যক্তি মালিকানাধীন খাতকে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের বাইরে রাখাটা আমরা মনে করি না যথাযথ হচ্ছে। আমাদের সম্প্রতি আমরা একজন ব্যক্তি মালিকানাধীন খাতের প্রতিনিধিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হতে দেখেছি, যেটি অনেকের কাছে আমার একটু বিতর্কের সৃষ্টি করেছে। সেই বিষয়টাকে আলাদা রেখে আমরা বলবো আমাদের প্রত্যাশা হবে শুধুমাত্র এরকম সিম্বলিক প্রেজেন্স ইন গভর্নমেন্ট যথেষ্ট নয়। আমরা মনে করি যে সুনির্দিষ্টভাবে ব্যক্তি মালিকানাধীন খাতে শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য, সততা এবং গুড বিজনেস প্র্যাকটিসেস প্রতিষ্ঠার জন্য যে বৈশ্বিক চর্চা আছে তার অনুসরণে বাংলাদেশেও
ব্যক্তি মালিকানাধীন খাতে সংস্কার অপরিহার্য, সেই উদ্যোগটা গ্রহণ করা আমরা জরুরি বলে আমরা মনে করি। কারণ শুধুমাত্র প্রতিবাদী সরকারের সময় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সেই সুবিধা নিয়েছেন বা প্রতিভা বিকাশের অনুমোদনের ভূমিকা পালন করেছেন ঠিকই, কিন্তু পুরো ব্যক্তি মালিকানাধীন খাত তার জন্য দায়ী ছিল না, বরং তারা অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন বা সার্বিকভাবে ব্যক্তি মালিকানাধীন খাতের সুষ্ঠু বিকাশের অন্তরায় ছিল এই বিষয়টি। কাজেই সেই জায়গায় যেন এই পরিবেশ নতুন সৃষ্টি না হয়, রাজনীতির সাথে আমলাতন্ত্রের সাথে ব্যক্তি মালিকানাধীন খাতের নতুন করে ত্রিপক্ষীয় আঘাত সৃষ্টি না হয়, সেটি প্রতিরোধ করা অপরিহার্য বলে আমরা মনে করি। আর অন্য যে খাতটি আমাদের মধ্যে উপেক্ষিত আছে সেটি হচ্ছে যে বিশেষ রাষ্ট্র সংস্কারের এজেন্ডার অংশ হিসাবে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে শিক্ষা খাত। শিক্ষা খাত হচ্ছে যে আমাদের আসলে যে আন্দোলনের মূল নেতৃত্ব যারা দিয়েছেন, যে বিষয়গুলো কেন্দ্র করে আন্দোলনের মূল ধারা সৃষ্ট, সেই খাতকে রাষ্ট্র সংস্কারের বাইরে রেখে কিন্তু শুধুমাত্র অ্যাডভোকেজম করে কিছু কিছু এখানে সেখানে পরিবর্তন করে, ব্যক্তির পরিবর্তন, নিয়োগের পরিবর্তন করে এই ধরনের খাতকে আবার অন্য দিক থেকে টেক্সট বুক পর্যালোচনা কমিটিকে একবার গঠন করে আবার ভেঙে দেওয়া, এর মাধ্যমে কিন্তু শিক্ষা খাতের রূপান্তর হবে না। আমরা মনে করি এটি জাতীয় জীবনের অত্যন্ত ভবিষ্যতে আমাদের নতুন বাংলাদেশ, সেটার জন্য অপরিহার্য একটি খাত। এখানে আমরা মনে করি সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম গ্রহণ করা উচিত, যেভাবে হোক না কেন, কমিশন গঠন হোক, অন্য যেভাবে সরকারের পক্ষ থেকে এটি অপরিহার্য। এর বাইরে অন্য যে বিষয়গুলো সেটি আমি আর দীর্ঘায়িত না করে যেটা বলবো যে আমরা যেটা দেখেছি, একটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন, আমি নিজে বলেছি যে সিদ্ধান্ত গ্রহণ করে প্রক্রিয়ার মধ্যে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ক্ষেত্রেই অ্যাডহক প্রবণতাটা লক্ষণীয়, যেটির অন্যতম কারণ আমরা মনে করি সেটা হচ্ছে যে আমরা শুরুতেই 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর 9 আগস্ট আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম তাদের উপরে যে অর্পিত দায়িত্ব, যে বিশাল এজেন্ডা এবং যে সক্ষমতা তাদেরকে রাষ্ট্র বা ছাত্র জনতা দিয়েছে রাষ্ট্রের হিসাবে, পরিচালক হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার হাতে অর্পণ করেছে, সেই ভূমিকাটি পালন, বিশেষ করে রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের লক্ষ্যে তাদের যে একটা কৌশল, সুচিন্তিত কৌশল প্রণয়নের, বিশেষ করে রোডম্যাপ সহ, টাইম বাউন্ড রোডম্যাপ সহ কৌশল প্রণয়নের সম্ভাবনা ছিল, সেটির প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম। সেটি করা হয়নি, এখনো করা হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সময়সীমার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে সেই সময়সীমাটা কিসের উপর ভিত্তি করে, কোন ধরনের যে কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সেই একটা সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে, যদি আমরা অনুমান করছি যদি অগাস্ট মাসে সেটা করা হতো, তাহলে কিন্তু জনগণের কাছে আরো অনেকটা স্বস্তির বিষয় হতো, একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপটা এরকম। কিন্তু সেটি কিন্তু আমরা এখন দেখছি না। আমরা মনে করি যে এখনো সময় আছে সুনির্দিষ্ট রোডম্যাপ সব কৌশল ঘোষণা করার এবং তার মাধ্যমে অগ্রসর হওয়ার, তাহলে যেটা অ্যাডভোকেজমটা সেটার থেকে আমরা সরে আসতে পারবো বলে আমরা মনে করি। কিছু কিছু ক্ষেত্রে পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান দৃষ্টান্ত দেখছি, অর্থ প্রচার ফেরত আনার, বাছাকৃত অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে আন্তঃসংস্থা টাস্ক ফোর্স যেটা পুনর্গঠন করা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন পার্টির সাথে যারা দেশে বাজার হচ্ছে তাদের সাথে সহযোগিতার সুযোগ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, সেটি যেরকম অপরিহার্য কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই, চেষ্টা করতে হবে। কিন্তু আমরা সবাই জানি বাছাকৃত অর্থ পাচার হয়ে গেলে সেটা ফেরত আনা খুব কঠিন, খুবই কঠিন এবং খুবই দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, স্বল্প মেয়াদে মধ্যম মেয়াদেও সেটি সম্ভব, খুবই দুরূহ। যদি কিছুটা হয় সেটার জন্য আমাদের জন্য পুরস্কার হবে, কিন্তু সেটা বাস্তবে কিছু পেতে গেলে কিন্তু অনুন্নত পক্ষে কিছু যদি আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড দেখি, বৈশ্বিক অভিজ্ঞতা, সেই বিবেচনায় যেটা হয় সাধারণত 3 থেকে 5 বছর মিনিমাম লাগে। আমাদের ক্ষেত্রে একটা ক্ষেত্রে 7 বছর লেগেছিল, এবারও 7 বছর লাগবে সেটা আমরা বলছি না, কিন্তু এই সময়টা যে দীর্ঘমেয়াদী হবে সেটা মনে রাখতে হবে। কাজেই যেখানে ফেরত আনার প্রয়াসটা যেরকম অব্যাহত থাকতে হবে, পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকতে হবে, কিন্তু আমাদের মূল জায়গাটা হচ্ছে এখন প্রতিরোধমূলক ব্যবস্থা, যাতে করে আর অর্থ পাচার না হয়, সেই দরজাগুলো বন্ধ করতে হবে। সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কৌশল আমাদের প্রণয়ন করার দরকার বলে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং মনে করে নিচ্ছি। যে বিষয়টি আরেকটু লক্ষণীয় সেটা হচ্ছে যে আমাদের
যে 5 আগস্টের পর যে রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে যৌক্তিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত বা অনেক ক্ষেত্রেই বিজয়ী ভাবছেন বা সম্ভাব্য বিজয়ী ভাবছেন, তাদের মধ্যে কারো কারো মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্রেক করছে। নতুন করে না, বাস্তবে কিন্তু 5 আগস্টের বিকেল থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে, সেটা অব্যাহত আছে। আমাকে এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। এতে যেরকম উদ্বেগের বিষয়, অন্য দিক থেকে আবার যেটা দেখছি যে এখানে রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের বিষয়টি সম্পূর্ণভাবে আলোচনার বাইরে। যে কোনো দেশে যে কোনো প্রেক্ষিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানটি ভূমিকা রেখে থাকে সেটি রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলের চর্চাতে যদি গণতন্ত্র না থাকে, সেই রাজনৈতিক দলের যে মূল চেতনা, সেখানে যদি বৈষম্য বিরোধী চেতনা, বৈষম্যের আন্দোলনের চেতনার প্রতিফলন না হয়, তাহলে কিন্তু আমরা যত রাষ্ট্র সংস্কারের যত কথাই বলছি, সংস্কার প্রতিবেদনগুলো তখন শুধু কাগজে দলিল থাকবে, সেটা বাস্তবায়নের পথটা দূর হবে যদি আমরা সেখানে ইতিবাচক পরিবর্তন না দেখতে পাই। বিশেষ রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর চর্চায় তাদের আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে ইতিবাচক পরিবর্তন না আসে। সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আমরা যেটা আমাদের প্রতিবেদনে আপনারা দেখেছেন, যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশনে বা প্রতিবাদের পতনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যৌক্তিকভাবে ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরবর্তীতে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভিত্তি হিসাবে অত্যন্ত সুদৃঢ় অবস্থানে আছে এবং সেটি অনেকের জন্য স্বস্তিদায়ক, যৌক্তিক কারণে আমরা মনে করি। এবং অনেক ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলায় সহায়ক হিসাবে এবং অন্যান্য কার্যক্রমে গুরুত্বপূর্ণভাবে অবদান রাখছে। সরকারের সাথে নিয়মিত সম্পর্ক বজায় আছে সরকারের সহায়ক শক্তি হিসেবে। তবে আমরা যেটা দেখেছি, যেহেতু তাদেরকে সিভিল প্রশাসনের সহায়ক ভূমিকা পালনের জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করার নিশ্চিতের ক্ষেত্রে ঠিক প্রত্যাশিত ভূমিকাটি অনেক সময় অর্জন করতে পেরেছে, সেটা বলাটা খুব কঠিন। অন্যদিক থেকে আমরা যেটা দেখছি, যেমন কিছু কিছু ক্ষেত্রে উত্তর চট্টগ্রামের মূল কর্তৃত্ব কিন্তু সেনাবাহিনীর হাতে থাকা সত্ত্বেও সেখানে কিন্তু সহিংসতা, বিশেষ করে বাঙালি এবং আদিবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা একাধিকবার সংঘটিত হয়েছে। এটি নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল বলে বা সেটাকে প্রতিরোধ করা সেনাবাহিনী যদি আরো তৎপর হতো, সেটা অসম্ভব ছিল বলে আমরা মনে করি। সেখানে আমরা আশা করবো সেনাবাহিনী, যেহেতু তাদের আন্তর্জাতিক শান্তি রক্ষায় বিশাল অভিজ্ঞতা আছে, দৃষ্টান্তমূলক অভিজ্ঞতা আছে, বিশ্বের জন্য রোল মডেল হিসাবে দাবি করার মতো অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, তাদের আমাদের নিজেদের দেশে একটি বিশেষ অঞ্চলে যেখানে তাদের মোটামুটি বলা যায় নিঃসন্দেহে সর্বময় কর্তৃত্ব, সেখানেও তারা একই ভূমিকা পালন করবে, শান্তি রক্ষায় অত্যন্ত সক্রিয় ইতিবাচক ভূমিকা পালন করবে, সেটি আমাদের প্রত্যাশিত হবে। গণমাধ্যম এবং নাগরিক সমাজের স্বাধীনতার ক্ষেত্রে আমরা যেটা দেখছি, আমাদের সকলেরই প্রত্যাশা ছিল, ধারণা ছিল, এখনো আছে, প্রত্যাশা আছে, ধারণা আছে যে আগের যে বদ্ধ পরিবেশ, প্রতিরোধ পরিবেশ, আগে যে ভক্তিমূলক একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সময়, সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা নতুন বাংলাদেশে অন্যদিকে গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, ফ্রিডম অফ ডিসেন্ট, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা নিশ্চয়তা, অধিকতর স্বাধীনতা নিশ্চয়তা অর্জন করতে পারবো। সেই লক্ষ্যে আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রথম যখন গণমাধ্যমের সাথে বৈঠক করেছেন, অত্যন্ত জোরালোভাবে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুত্ব প্রদান করেছেন, কিন্তু পরবর্তীতে কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত বলবো যে উদ্বেগজনক কিছু ঘটনা ঘটছে, যেটি সবাই বিস্তারিত না বলে এটা বলবো, এটা আপনাদের প্রতিবেদনে শুনেছেন। বলবো যে কোনো বিশেষ মহল এই পরিবর্তিত প্রেক্ষিতে অতিক্ষমায়িত, নিজেদেরকে অতিক্ষমতায়িত মনে করে যৌক্তিক কারণে কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানের তাদের বিবেচনায় যৌক্তিক বা অযৌক্তিক কারণে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতি আক্রোশ এবং অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বন্ধ করে দেওয়ার মতো হুমকি ইত্যাদি সহিংসতার ঝুঁকি সৃষ্টি করেছেন।
যেটি অত্যন্ত উদ্বেগজনক। যদিও সরকার অত্যন্ত তৎপরতার সাথে সেটা প্রতিরোধ করেছেন, কিন্তু এই ধরনের সত্যি এরকম একটা দুটো ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকবে এটি